বড় বোনকে দেখতে এসে যখন পাত্রপক্ষ ছোট বোনকে পছন্দ করে, তখন সেই বড় বোনের মনের অবস্থা কি হতে পারে? কিন্তু পাত্রপক্ষ থেকে এই কথাটা বলতে সাহস পাচ্ছে না যে আমাদের ছোট মেয়েকে পছন্দ হয়েছে। কিন্তু পাত্রের দুলাভাই মেয়ের বাবাকে সরাসরি বলে ফেলে। পাত্রের দুলাভাই বলে, আপনি তো জানেন আমার শালা সরকারি চাকরি করে, হুম, তা তো জানি। বাবাজি খুব ভালো চাকরি করে। কিন্তু একটা কথা বলতে চাইছিলাম, কি করে যে বলি। দ্বিধা না করে বলে ফেলেন। আসলে আসলে এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাবেন না। কিন্তু কথাটা হলো, আপনার ছোট মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। নীলার বড় মেয়ের নাম। নীলা তাদের সামনে বসেছিল। কথাটা শুনে চমকে যায়। নীলার বাবাও হতবাক হয়ে যায়। এটা কি বলল? নীলার বাবা অসহায়ের মতো বসে আছে। পাত্রের দুলাভাই আবার বললেন, আমাদের শ্যামলা কালো মেয়ে পছন্দ না। কথাটা নীলার সামনেই বললেন। নীলার বাবা পাত্রের দুলাভাইকে বললেন। আমি একটু ভেতর থেকে আসি। পাত্রের দুলাভাই কথাটা বুঝতে পেরে বললেন, আচ্ছা আচ্ছা, একটু ভেবেচিন্তে বলেন, আমরা অপেক্ষা করছি। এই কথা ভেতর রুম পর্যন্ত চলে গেছে। মানে নীলার মাও কথাগুলো শুনেছে। নীলাকে নিয়ে নীলের বাবা ভিতরে গেল পরামর্শ করতে নীলার মায়ের সাথে। পাত্রপক্ষ বলতে ছেলে আর ছেলের দুলাভাই আসছে, আর কেউ আসেনি। তাদের আবার নীলার ছোট বোনকে পছন্দ হয়। নীলার ছোট বোনকে পাত্র নিজেই পছন্দ করে। তা নীলামা, সব তো শুনলে, এখন কি করবে? না না, এই বিয়ে হবে না। মানুষ শুনলে কি বলবে, আর নীলা কি মনে করবে? আমি বুঝি, কিন্তু এমন ছেলে হাতছাড়া করা যাবে না। ছেলে সরকারি চাকরি করে, আমাদের রিয়াকে কত কত সুখে রাখবে। তারপরেও মানুষ কি বলবে? ছোট মেয়ের বিয়ে হলে কি পরে বড় মেয়ের বিয়ে হবে? তাদের বলে দেখি যে বড় মেয়ের বিয়ের পর ছোট মেয়ের বিয়ে দিব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। কিন্তু এর মধ্যে যদি ছেলে বিয়ে করে ফেলে? তাহলে আরেকটা কাজ করা যায়। আমরা পারিবারিকভাবে লোকজন না জানিয়ে বিয়ে দিয়ে দিলাম, আর নীলার বিয়ে হয়ে যাওয়ার পরে অনুষ্ঠানটা করে নিয়ে রিয়ার বিয়ে দিয়ে দিব। আচ্ছা, তা না হয় দিলেন, কিন্তু নীলার মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছে? আমি মা, আমি তো বুঝি। দেখো নীলার মা, আমার মেয়ে অবুঝ না। আমি বলে দেখি, নীলার মতামত শুনি। নীলা মন খারাপ করে বসেছিল। বাবাকে দেখে ঠোঁটের কোণে হাসি এনে বলল, বাবা, কিছু বলবে? হ্যাঁ মা, আসলে তুই তো শুনলি, ওরা তোর ছোট বোনকে পছন্দ করেছে। ছেলে সরকারি চাকরি করে, দেখতেও স্মার্ট, আর সুখে থাকলে তো তোর ছোট বোনই থাকবে। তাই তুই রাজি থাকলে রিয়ার সাথে বিয়ের কথা পাকা করতাম। তা তুই কি বলিস? নীলা একবার তার মায়ের দিকে তাকালো, কিন্তু মা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলল না। নীলা বুঝে নিল মাও রাজি আছে। তখন নীলা চুপসে গেল, নিচের দিকে মাথা নিচু করে বাবাকে বলল, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তখন নীলার বাবা চলে গেল পাত্রপক্ষের কাছে আর বলল, বিয়েটা এখনই হোক, কিন্তু লোক জানাজানি করার দরকার নেই। বুঝেনি তো, বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, মানুষ শুনলে কি বলবে বলেন? রিয়াও রাজি হয়ে গেছে, কারণ ছেলে তো ভালো। নীলার এতে খারাপ লাগছে না। ছেলে ভালো দেখে খারাপ এই জন্য লাগছে, নীলা দেখতে কালো, শ্যামলা। নীলার ইচ্ছে করছে মরে যেতে। মনের কষ্টটা কেউ বোঝার চেষ্টা করলো না। তো পরিচয়টা সেরে নেওয়া যাক। আমি নীলা, অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার ছোট বোন অনার্স প্রথম বর্ষে পড়ে। আমরা দুজনেই একই কলেজে পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহবধূ, বাড়ি কলকাতায়। আর আজ যে ছেলেটা দেখতে আসছে তার নাম রোদ। তো চলে যাই আমার গল্পে, আস্তে আস্তে সব জানা হয়ে যাবে। আজকে রিয়া আর রোদের বিয়ে। বিয়েটা আমাদের বাড়িতেই হবে। রোদের বাসা থেকে লোকজন আসলো, কিন্তু আমি আর বাসায় টিকতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। কষ্টটা আমার নিজের মা বাবাও আমাকে বুঝলো না। তাই কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। তখন প্রায় সন্ধে হয়ে আসছে। আমি চলে গেলাম রেল লাইনের দিকে। আমি জানি সন্ধ্যের সময় একটা ট্রেন আসবে। আমি সেই ট্রেনে করে কোথাও যাব না। তবে আজ আমি যাব আমার জীবনটা শেষ করতে, কালো শ্যামলা জীবন থেকে মুক্তি পেতে। আজ এই প্রথম দেখতে আসলো না, এর আগেও অনেক ছেলে দেখতে আসছে। আমি কালো শ্যামলা বলে রিজেক্ট করে দিয়েছে।
আর আজ যে ছেলেটা দেখতে আসছে তার নাম রোদ। তো চলো যাই আবার গল্পে, আস্তে আস্তে সব জানা হয়ে যাবে। ট্রেন আসার সময় হয়ে গেছে। নীলা রেল লাইনে দাঁড়িয়ে আছে। এমন সময় ট্রেনের হর্নটা বেজে উঠল। মানে ট্রেন চলে আসছে, আর কয়েক মাত্র সেকেন্ড, তারপরই এই দুনিয়া ছেড়ে চলে যাবে নীলা। ট্রেন বারবার হর্ন দিয়ে যাচ্ছে। ট্রেন আসছে নিজ গতিতে, আর নীলা দাঁড়িয়ে আছে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। প্রায় এসে পড়েছে, কিন্তু কে একজন ধাক্কা দিয়ে নীলাকে লাইন থেকে সরিয়ে দিল। নীলা তাকিয়ে দেখল একটি ছেলে। তখন ছেলেটা বলল, আরে আপু, এইভাবে কেউ ট্রেন ধরে? আপনার ট্রেন দরকার তো স্টেশনে যান। আরে আমি ট্রেন ধরছিলাম সেটা আপনাকে কে বলল? তা নয় তো কি, তো সিনেমার নায়িকার মতো হাত উড়িয়ে দাঁড়িয়েছিলেন কেন? ট্রেন ধরার জন্যই তো। আমি যাই করি, তা আপনি কে? আমি আবির। দেখতে কালো, তার নাম আবার আবির? তা পাবনা থেকে কবে ছাড়া পেলেন? ওই, আমাকে দেখে কি আপনার পাগলি মনে হয়? আমার তো মনে হচ্ছে না। দেখতে তো দারুণ সুন্দরী রমণী যে পাগলি হয় এই প্রথমবার দেখলাম। ওই বুড়া বেডা, আমারে কোন দিক থেকে সুন্দরী মনে হয়? পাম দেওয়ার আর জায়গা পাস না? আপনি আমাকে বারবার বেড়া বেড়া করছেন কেন? আমি মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। আচ্ছা, কোন কলেজ? আনন্দমোহন কলেজ। কেন? আমি তোমার সিনিয়র, 1 ইয়ার। ও আচ্ছা, তো আপু ভালো আছেন? ভাবনাও আমার সাথে? ছি 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 আপু, কি বলেন? ভাব নিব কেন? চুপ। ওকে, কিন্তু একটা কথা বলতে পারি? বলো। তো কয় মাস চলছে? কয় মাস মানে? ওহো, এই যে জন্য মরতে যাচ্ছিলেন, তো কয় মাস? নীলা রেগে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কালো গাল আরো কালো বানিয়ে দিল। এটা কি করলেন? আমাকে মারলেন? মারবেন আগে বলবেন তো। কত কষ্ট করে ক্রিম মেখে গালটা একটু ফর্সা বানিয়েছিলাম, আর আপনি আরো কালো বানিয়ে দিলেন। দেখো, তুমি যেটা ভাবছো ওইসব কিছুই না। তারপর নীলা আবিরকে সব ঘটনা খুলে বলল। আবির সব শুনে বলল, এইটুকু কারণের জন্য আপনি মরতে যাচ্ছিলেন? এই যে দেখেন, আমি কত কালো, কিন্তু কই, আমি তো কোনোদিন মরার কথা ভাবি না। প্রতিদিন রেল লাইনে এসে বসে থাকি, কিন্তু কোনোদিনও তো মরতে গেলাম না। মানুষ কত কথা বলে, তাই বলি কি আমি মরে যাব? কি করব বলো, আমার কাছে যা ভালো মনে হয়েছে তাই করেছি। এইসব বাজে কথা রাখুন তো, চলুন যাই, রাত অনেক হয়েছে। তুমি কোথায় থাকো? আমি মেসে থাকি, এখন বাসায় চলুন। না, আমি বাসায় যাব না। তাহলে কোথায় যাবেন? তোমার সাথে যাব। আমার সাথে মানে? সোজা কথা বোঝো না? আমি বাসায় যেতে পারবো না। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। ও মা গো, আমি তো মেসে থাকি, সেখানে কিভাবে যাবেন? আর আপনি আমার সাথে কেনই বা যাবেন? আপনাকে বাসায় ছেড়ে আসি, চলুন। এই বেয়াদব ছেলে, মা বলবে না? আর আমাকে বাঁচালে কেন? বাঁচিয়েছো যখন, তো এখন আমার থাকার বন্দোবস্ত তোমাকেই করতে হবে। আরে ওটা আপনাকে বলি নাই, আমি বাঁচিয়েছি বলে আমার ঘাড়ে চেপে বসবেন? তো শুনুন, রাত 10টায় একটা ট্রেন আছে, নেক্সট ট্রেনে মরে যান। বাই, গুড নাইট, হ্যাপি মরন ডে। এই কি বললে? এখন যদি আমি চিৎকার করি তোমার কি হবে বুঝতে পারছো? আমার ভুল হয়েছে মানুষ চিনতে, আপনাকে বাঁচিয়ে আমি ভুল করলাম। আজ যদি বাসায় যাই আবার সুইসাইড করার চিন্তা মাথায় আসবে। নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তার চেয়ে ওর সাথেই চলে যাই। দেখি তো ভালোই মনে হচ্ছে। এই যে বাঁশওয়ালি, আমি কি তাহলে ফেঁসে গেলাম? জি, ফেসে গেছো। এখন আমাকে নিয়ে ভাবো কোথায় যাবে। জানি না কোথায় যাব। আমার ভয় লাগছে এখানে থাকতে, এখান থেকে চলো। মরতে এসে আবার ভয়? এত কথা বাদ দিয়ে চলো তো, আমাকে নিরিবিলি কোথাও নিয়ে চলো। তারপর আবির আর নীলা রেল লাইন থেকে একটা সিএনজিতে উঠল। সিএনজিতে বসে নীলা আবিরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা কার বাসায় যাচ্ছি? কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে চলুন, দেখুন কোথায় যায়। তারপর সিএনজি গিয়ে থামলো একটি হোটেলের সামনে। তখন আবির বলল, আপনাকে হোটেলে দিয়ে আমি মেসে চলে যাব। না, তুমি আমার সাথে থাকবে রাতে। কে? কি আপনার সাথে থাকবো মানে? আসলে আপনি কে? আপনি এই বেয়াদব ছেলে, থাপ্পড়ের কথা মনে নেই?
নেগেটিভ চিন্তা করো কেন? আসলে আপনার সাথে থাকতে বললেন তো। আমি একা একা রুমে ভয় পাই, তাই। একটা রুম নেওয়া হলো, কিন্তু একটা রুমে একটাই বেড। আর এখন হালকা শীত, কাল আর আজ শীত একটু বেশি, খুব শীত। তারপর একটা কম্বল দেওয়া, আলাদা কোনো কম্বল দেওয়া নেই, কারণ স্বামী স্ত্রী পরিচয় উঠেছে। দুজনেই খুব চিন্তা পড়ে গেল, কি করা যায়। এক কম্বলের নিচে দুজন, কার মনে কি আছে কে জানে। এখন রাত যতই হচ্ছে শীত ততই পড়ছে, আবার দুজনেরই খুব ঘুম পাচ্ছে। রাত 12টা বাজে। দুজনে কথা বলতে বলতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছে কেউ জানে না। হঠাৎ মাঝরাতে নীলার ঘুম ভেঙে গেল। নীলা বুঝতে পারলো তার মুখের উপর গরম নিঃশ্বাস পড়ছে। চোখ খুলতেই দেখলো দুজনের মুখ একদম মুখোমুখি। শুধু তাই না, একজন আর একজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলা এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছে। আবির এমনভাবে ধরেছে ছাড়ার কোনো উপায় নাই, কিন্তু তারপরও খুব কষ্টে নীলা একটু সোজা হলো। বেশিক্ষণ আর পারল কই। আবির তার এক হাত নীলার বুকের উপর দিয়ে দিল, আর এক হাত দিয়ে নীলার মাথা টেনে ঘাড়ের কাছে মুখটা নিল। নাকের সাথে ছোঁয়া লাগছে, আর আবিরের নিঃশ্বাস নীলাকে পাগল করে দিচ্ছে, যা এর আগে কখনো হয়নি। অজানা এক সুখের অনুভূতি উকি দিচ্ছে। নীলা কিছু বলতে পারছে না, কারণ আবির বলেছিল তার নাকি কোলবালিশ ছাড়া রাতে ঘুম হয় না। হয়তো কোলবালিশ ভেবে এমন করছে। যদি আবিরকে ডেকে তোলে তো এই অবস্থা দেখলে দুজনেই লজ্জা পড়ে যাবে। এইদিকে নীলা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আবির এবার নীলাকে কি যেন একটা করছে। আবিরের মধ্যে এমন একটা মুহূর্ত চলে আসে যে তারা ফিজিক্যাল রিলেশন করতে প্রস্তুত, কিন্তু হঠাৎ আবিরের টনক নড়ে। আবির বিছানা ছেড়ে উঠে পড়ে। আবির ভাবে এটাও কি করছিল। নীলাও বুঝতে পারে, তাও নিজেকে সামলে ফেলে। নীলা কাঁদছে, আর আবির নিচের দিকে মাথা নিচু করে বসে আছে চুপ করে। দুজনেরই ভুলের জন্য এই পাপ কাজটা হতে যাচ্ছিল। নীলা এমন সময় বলল, এখন আর আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, আর তার শাস্তিও পেয়ে গেলাম। আবির কি করবে বুঝতে পারছে না। নীলাকে কি বলে সান্ত্বনা দেবে। তখন আবির বলল, আরে কিছু তো হয়নি, এত ভাবছেন কেন? আর একটু হলেই তো। সবসময় নেগেটিভ চিন্তা ছাড়া আর কিছু মাথায় আসে না? তুমি কি বুঝবে? তুমি তো আর মেয়ে না। মেয়েদের কি সমস্যা হবে তুমি বুঝবে কি করে? এখন তো কোনো সমস্যা হচ্ছে না, যখন হবে তখন দেখা যাবে। প্লিজ এখন চুপচাপ থাকুন আর ঘুমান। বলে আবির শুয়ে পড়ল। কিন্তু নীলা সারা রাত একটুও ঘুমায়নি, কান্না করেছে শুধু। সকাল হতেই আবির ওয়াশরুম থেকে বের হচ্ছে, কিন্তু এ তো সাদা ঝকঝকে ছেলে, কালো ছেলে কোথায়? নীলা আবিরকে দেখে অবাক হয়ে যায়। এই তুমি এমন সাদা হলে কেমনে? আমি তো এমনি। এই হোটেলে কি শাওয়ার নিলেই ফর্সা হওয়া যায়? তাহলে আমিও নিব। আরে না, কাল যা বলেছি সব মিথ্যা ছিল। আমি দেখতে কালো না, ওইটা মেকআপ ছিল। একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, তার নাম মিম। সে অনেক কথা, এখন তাড়াতাড়ি বের হন। সকাল সকাল আবির নীলাকে নিয়ে বের হলো বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তার আগে নীলাকে বুঝালো কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না। আর এই কান্না বন্ধ করেন, না হলে বাসায় ফেঁসে যাবেন। আবির নীলাকে সব শিখিয়ে দিল। রিক্সাটা গিয়ে থামলো নীলার বাসার সামনে। এটাই আমার বাসা, আমি আসি তাহলে। আচ্ছা, ভালো থাকবেন। ভালো থাকবে মানে? আমাদের আর দেখা হবে না? হবে তো। তাহলে ভালো থাকবো মানে? আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। চলো না, আমার বাসায় যাবে। তা কি করে হয়? আমার ক্লাস আছে। আচ্ছা, তোমার নাম্বার দাও। আমার নাম্বার দিয়ে কি করবেন? দিতে বলেছি দেবে, কোনো কথা বলবে না। তারপর নীলা বাসার ভিতরে প্রবেশ করে। সবাই বসে গল্প করছিল, কিন্তু একটি বার কেউ খোঁজ নেয়নি নীলা কোথায় ছিল। নীলা বাসায় যেতেই মা বলল, তুই এত সকালে কোথায় গিয়েছিলি? নীলা তাদের কথা শুনে বুঝলো যে তাদের যার একটা পেয়ে আছে, হয়তো তাদের মনেই ছিল না। নীলা কিছু বলল না। রিয়ার বড় বসেছিল, বিয়েটা ওদের বাসায় হয়েছিল, আর রাতে এখানে ছিল। নীলা রুমে যাচ্ছে, এমন সময় ওর মা বলল,
ওইদিকে কোথায় যাচ্ছিস? কেন? আমার রুমে যাচ্ছি। এটাতে রোদ আর রিয়া ছিল, তুই তোর দাদুর রুমে থাক কিছুদিন। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, দাদু মারা গেছে আজ 3 বছর। দাদুর 2 রুমের ঘর, মানে আলাদা ঘর। মা ভালো করেই জানে আমি দাদুর রুমে দিনে যেতেই ভয় পাই, আর মা সেখানে কিছুদিন থাকতে বলছে। রুমটা অপরিষ্কার, আমি রুমটা পরিষ্কার করে নিলাম। মা আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব দিয়ে গেল। আমি মাকে বললাম ওনাদের এই রুমে থাকতে দিলে হতো না? আমি তো আমার কথা শেষ হতে না দিয়েই মা বলল, তুই জানিস না, রিয়া ভয় পায়। এই কথা বলেই চলে গেল মা। রিয়া স্বামী নিয়ে থাকবে, তাও সে ভয় পায়, আর আমি একা থাকবো সে কথা চিন্তাও করলো না। আসলেই আমি এখন সবার বোঝা হয়ে গেছি, তাই তো সবাই অবহেলা করছে। তারা এখন সরকারি চাকরিওয়ালা মেয়ের জামাই পেয়েছে। আমি যখন সবার বোঝা হয়ে গেছি, তখন ভূতের ভয় কিসের? আমি মরলেই তো সবাই বেঁচে যায়। তখন নীলা খাটের উপর বসে একটু জোরে জোরে বলল, দাদু, তুমি আল্লাহকে বলো আমাকে যেন তাড়াতাড়ি নিয়ে যায়। আমিও তোমার সঙ্গে থাকতে চাই। নাকি আমি কালো শ্যামলা বলে আল্লাহ আমাকে অবহেলা করে? কথাগুলো বলা হয়তো পাপ, কিন্তু একটা কালো মেয়ে ও ছেলের মন আসলেই তাই বলে, মনের দুঃখে। 7 দিন পর নীলা কলেজে যায়। মনে পড়ে আবিরের কথা, তাই আবিরের ক্লাসে যায় আবিরকে খুঁজতে। ক্লাসরুমে দরজা দাঁড়িয়ে দেখলো দুটো পরীর মতো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। নীলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, আর আবিরকে খুব কিউট লাগছিল। আবির থপথপে ফর্সা, নীল শার্ট পরে আসছে, খুব সুন্দর লাগছিল। কিন্তু স্বপ্ন দেখে লাভ নাই, নিজের কথা তো ভুলেই গিয়েছে নীলা। নীলা ভাবলো ওদের মধ্যে না যাওয়াটাই ভালো। নীলা চলে যাবে, হঠাৎ আবির পেছন থেকে ডেকে ওঠে। আপু, আপু। নীলা পেছনে তাকিয়ে দেখে আবির ফুল হাতে হাঁটু গেড়ে বসে আছে। তারপর নীলাকে বলল, আই লাভ ইউ। হঠাৎ আবিরের ডাকে নীলার ধ্যান ভেঙে যায়। তার মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলা স্বপ্ন দেখছিল। আবির নীলাকে ডেকেই চলেছে, আর নীলা হাঁ করে আবিরের দিকে তাকিয়ে আছে। হ্যালো, এই যে আপু, শুনছেন? এই যে। হ্যাঁ শুনছি তো, বলো। কই শুনছেন? হাঁ করে তাকিয়ে আছেন তো, মাথা ঠিক আছে তো, নাকি আবার ট্রেন ধরতে যাবেন? না, চলো ক্যাম্পাসে যাই। কি আমার সাথে যেতে সমস্যা আছে তোমার? না, কি সমস্যা থাকবে, চলুন যাই। আবির ও নীলা ক্যাম্পাসের মাঠে গিয়ে বসলো মুখোমুখি। এবার বলেন, কি অবস্থা আপনার? শ্যামলা বরণ কালো মেয়েদের আবার অবস্থা, ওই কাটছে কোনোভাবে। এমন ভাবে বলছেন কেন? যা সত্যি তাই তো বললাম, ভুল তো কিছু বলিনি। কিছু খাবেন? তুমি কেন খাওয়াবে? আমি খাওয়াবো, চলো। কখন বললাম আমি খাওয়াবো? আমি খাবো, আপনি বিল দেবেন। আচ্ছা তুমি খাও। আপনি কি খাবেন বলেন? আমি ফুচকা খাবো, তুমি কি খাবে? তাহলে আমিও খাবো। আবির ফুচকা খাচ্ছে, নীলা তা মন ভরে দেখছে। ফুল হচ্ছে গাছের শোভা, ফুল দেখলেই ভালো লাগে, কিন্তু ছিঁড়তে নেই। তেমন আবিরকে দেখতেই ভালো লাগে। নীলা কখনো তার মনের অজানা কথা বলতে পারবে না। শ্যামবরণ তো তাই। শ্যাম বা কালো ছেলে মেয়েদের ভালোবাসা বলতে কোনো কিছুই নেই। কালো মেয়েরা বাবা মায়ের সংসারে সে বোঝা, স্বামীর সংসারে সে শুধুই তুই কালো, শুধুই তুই কালো বলে সম্বোধন। আর শাশুড়ির তো কথাই আছে। তাই কালো মেয়েদের মনে ভালোবাসা জেগে উঠলেই সেখানে দাফন করে ফেলতে হয়। কালো ছেলেদের ক্ষেত্রেও একই ভালোবাসা জেগে উঠলে সেখানে দাফন করে ফেলতে হয়। আবির আবার ডাকছে নীলাকে। এই যে, আবার কই হারিয়ে গেলেন? না, কই? এই কথা সে বলতে বলতে নীলার ফোনটা বেজে উঠল। নীলার বাসা থেকে ফোন আসছে, তাড়াতাড়ি বাসায় যেতে বলল। নীলা বাসায় যেতেই মা বলল, পাত্রপক্ষ এখনই চলে আসবে, তাড়াতাড়ি রেডি হ। এটা আমার নিত্যদিনের কাজ মা, সাজার কি আছে? আসবে, আমাকে রিজেক্ট করবে, এটাই স্বাভাবিক। আসলে তোর জন্য বিয়েটা হয় না, তা আমি জানি, আমার জন্যই বিয়েটা হয় না। এবার বিয়েটা হবে।
এমন কি করে শিওর হচ্ছ আমার বিয়ে এবার হবেই? আমি বললাম তাই হবে। দেখা যাক কি হয়। দুপুরে পাত্রপক্ষ আসলো দুজন। একজন মনে হয় পাত্রের বাবা, আর একজন মনে হয় পাত্রের খালা বা ফুপু হতে পারে। আমি চা নাস্তা নিয়ে গেলাম, আমাকে দেখলো, তারপর বলল ভিতরে যাও। ভিতরে আসতেই রিয়া বলল, কি আপু, পাত্র পছন্দ হলো? পাত্র পছন্দ হয়েছে মানে? ওখানে পাত্র কই? পাত্রের বাবা আর ফুপু এসেছে, ওখানে পাত্র কই? রিয়া হাসতে হাসতে বলল, তুই পাত্রকে বলেছিস পাত্রের বাবা? ওই টাকলু কাকু তো পাত্র, আর ওটা ওনার বোন। কাকু এর আগে 3টা বিয়ে করেছিল, বাচ্চা হওয়ার সময় শুধু বউ মরে যায়। আপু তুই বিয়েটা করে নে না, না হলে আর এই জীবনে জামাই পাবি না। রিয়ার কথা শুনে নীলার মনটা খারাপ হয়ে গেল। এই জন্যই মা বলেছিল বিয়েটা হবেই। মা বাবা যখন চায় আমি মরে যাই, তাহলে তাই হোক। কতগুলো মানুষকে তো মুক্তি দিতে পারবো, আর নিজেকেও মুক্ত হতে পারবো এই জীবন থেকে। আর আত্মহত্যা মহাপাপ, খাতায় নামটি উঠলো না, আসমান জমিনের মালিকও খুশি থাকলো। নীলার মা এসে বলল, ছেলে পছন্দ হয়েছে, বিয়ের কথাবার্তা একদম পাকাপাকি করে ফেলেছে। নীলা তাকে বলল, মা আমাকে একবারও তো জিজ্ঞাসা করলো না আমার পছন্দ হয়েছে কিনা। তোকে জিজ্ঞেস করতে হবে কেন? তাই তো, আমাকে জিজ্ঞাসা করবে কেন? কোরবানি দেওয়ার আগে কি পশুকে বলে তোকে কোরবানি দেওয়ার জন্য খাওয়ানো হচ্ছে? আগামী শুক্রবার নীলার বিয়ে ঠিক হলো। বিয়ের একটি কার্ড নিয়ে নীলা কলেজে গেল আবিরকে দিতে। নীলা আবিরের ক্লাসরুমে গেল, কিন্তু আবির নেই। সেমিনারে গেল, আবির সেখানেও নেই। একজনকে জিজ্ঞেস করলো, আজকে আবির কলেজে আসছে? আসছে, কিন্তু ক্লাস করবে না। কেন? আবির আজ ডেট করছে ওর গার্লফ্রেন্ডের সাথে। কথাটা শুনে নীলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হালকা ছিনছিন ব্যথা অনুভব করছে, কারণ নীলা মনে মনে আবিরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছে, শুধু প্রকাশ করতে পারেনি নিজের গায়ের রঙের জন্য। নীলা জানে যদি প্রকাশ করে তাহলে চোখের দেখাটাও তখন দেখতে পারবে না, তাই নীলা কিছু বলে না। নীলা ফোনটা বের করে আবিরকে ফোন দেয়। হ্যালো আবির, কোথায় তুমি? আপু, আমি ডেট করতে আসছি। ওই তুই আপু বলিস কারে? আমারে আপু বলবি না, আর তোর ডেট করা বার করছি, এক্ষুনি ক্যাম্পাসে আসবি। আপু, আমি প্রথম ডেট করতে আসছি, প্লিজ প্যারা দেবেন না। পাশ থেকে আবিরের গার্লফ্রেন্ড ধমক দিয়ে বলল। এই তুমি ফিস ফিস করে কার সাথে কথা বলো? আবির উল্টো ধমক দিয়ে বলল, দেখছো না আপুর সাথে কথা বলছি? আচ্ছা বাবু, সরি কথা বলো। ওই তোরে বাবু কইলো কে? তুই না বললি ডেট করছিস, এর মধ্যে তোর মা আসলো কোথা থেকে? এখানে মা কোথায়? আমার গার্লফ্রেন্ড আদর করে বাবু বলছে। তুই তোর গার্লফ্রেন্ডের কোলে বসে থাক, আমি ট্রেন ধরতে গেলাম। আচ্ছা, পৌঁছে একটা কল দেবেন। হ্যাঁ দেবো, আর সবাইকে বলে যাচ্ছি এর জন্য দায়ী আবির ইসলাম। কেন আপু, কোথায় আসতে হবে বলেন? এই তো ক্যাম্পাসে এসো, আমি বসে আছি। তখন আবিরের গার্লফ্রেন্ড বলল, এই তুমি কোথায় যাচ্ছ? ওই আর কি কাজ? কি কাজ? আপু যাইতে বলছে। ঠিক আছে যাও। আবির নতুন বউয়ের মতো নতুন গার্লফ্রেন্ড রেখে চলে যাচ্ছে। আবিরের বুকটা ফেটে চিরচির হয়ে যাচ্ছে। আবির খুব রাগ নিয়ে গেল নীলার সাথে দেখা করতে। আজ সেই রাগ দেখাবে নীলাকে। সে কি পেয়েছে যখন তখন ডাকে? আমি কি তার বিয়ে করে জামাই নাকি, যে যখন যা বলবে তাই শুনবো? নীলা বসে আছে ক্যাম্পাসের মাঠে সবুজ ঘাসের ওপর। আবির গিয়ে নীলার সামনে ধপাস করে বসে পড়ল আর বলল, কি সমস্যা আপনার? নীলা শান্ত মনে আবিরের হাতে মেয়ের কার্ডটা দিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার আমার বিয়ে। এই বিয়ের কার্ড দেওয়ার জন্য আমার নতুন বউয়ের মতো নতুন গার্লফ্রেন্ড ফেলে আসলাম। তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, যাক একটা বিয়ের দাওয়াত পেলাম। আচ্ছা, তোমার হবু স্বামী কি করে আর দেখতে কেমন? ব্যবসা করে, আর দেখতে ওই যে বাদাম বিক্রি করছে না, ঠিক তার মতো। কি বলেন? আর খুব তাড়াতাড়ি আমার 40-এ খাইতে পারবে। উনি আগে যে কয়টা বিয়ে করেছে
সবগুলো বউ মারা গেছে বাচ্চা হওয়ার সময়। আর আমি তো অভাগী, খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ কবুল করে নেবেন। তাই বলে আপনিও রাজি হয়ে গেলেন? তাছাড়া আর কি কোনো উপায় আছে? কে বিয়ে করবে আমায়? যে রং নিয়ে জন্মেছি এর চাইতে ভালো পাবো কোথায়? এটা ঠিক হবে না। আপনি পড়াশোনা করেন, চাকরি করেন, অনেক ভালো ভালো ছেলে আপনার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে বিয়ে করার জন্য। বাবা মাকে বলেছিলাম, কিন্তু তারা দায় থেকে মুক্ত হতে চায় বিয়ে দিয়ে। আচ্ছা, এসব আমাকে কেন বলেন? আমার মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করি না তুমি ছাড়া। তোমার সাথে শেয়ার করলে মনটা অনেক হালকা লাগে তাই। আবির চুপ করে আছে, কারণ কিছুটা হলেও বুঝেছে নীলা তার প্রতি দুর্বল, কিন্তু আবির না বোঝার ভান করলো। আজ শুক্রবার, মানে আজ নীলার বিয়ে। আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেছে, আবিরও আসছে। আবিরকে দেখে নীলার চোখের পানি চলে আসে, কারণ আজকের পর হয়তো আর দেখতে পারবে না। নীলা রুম থেকে সবাইকে বের হয়ে যেতে বলল, আবির বাদে। সবাই চলে গেল। নীলা দরজা বন্ধ করে আবিরকে জড়িয়ে ধরে বলল, যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও, অনেক জ্বালিয়েছি তোমায়। কিন্তু আবির নীলার ভেতরের কষ্টটা বুঝতে পারছে। নীলা বলতে চাইছিল, আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তা না বলে বলল, মাফ করে দিও আবির। আবির নীলাকে বলল, কেউ চলে আসবে, নিজেকে কন্ট্রোল করেন। আমি চলে যাওয়ার আগে পর্যন্ত তুমি আমার সাথে বসে থাকবে। আস্তে আস্তে রাত গভীর হয়ে আসলো, কিন্তু বরযাত্রী এখনো আসছে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বরযাত্রী। নীলার দম বন্ধ হয়ে আসছে, কারণ আর কিছুক্ষণ পর চলে যাবে নীলা। নীলার পাশে আবির বোবার মতো বসে আছে, কোনো কথা নাই। কিন্তু শেষ পর্যন্ত নীলার সাথে বিয়েটা হয়েই গেল। নীলা আবিরকে একটি বারের জন্য কাছ থেকে সরতে দেন না। যতক্ষণ নীলার পাশে আবির ছিল, নীলা শুধু আবিরের দিকে তাকিয়েছিল চাতক পাখির মতো। হয়তো আবির কিছু বলবে তার আশায়, কিন্তু না, আবির একটি কথাও বলেনি। বিয়ে শেষে যখন নীলাকে তুলে দিল, তখন এক দৃষ্টিতে শুধু আবিরের দিকে তাকিয়ে কাঁদছিল। কিন্তু আবির চুপ করেছিল, তখনও একটি কথা বলেনি। নীলা চলে গেল শ্বশুরবাড়ি। আবির বিয়ে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে নিজের মেসের দিকে যাচ্ছে। আবিরের মন ভীষণ খারাপ অজানা কারণে। আজ খুব একা লাগছে, কেমন জানি মনে হচ্ছে কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার লাইফ থেকে হারিয়ে গেল। আবিরের কিছু ভালো লাগে না। আবির তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলো। আবির কলেজে আসে, কিন্তু তেমন ক্লাস করে না। আসে ক্যাম্পাসে, একা বসে থেকে আবার চলে যায়। 1 বছর পর আবির ঘুমাচ্ছিল, এমন সময় একটা কল আসে আবিরের ফোনে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই, আবির, তুমি কোথায়, একটু অমুক হসপিটালে আসতে পারবে? হ্যাঁ, আমি এখনই আসছি। আবির ছুটে গেল হসপিটালে। গিয়ে দেখে নীলা প্রেগনেন্ট, শুয়ে আছে হসপিটালের বেডে। আবির গিয়ে দাঁড়ালো নীলার মাথার কাছে। নীলা আবিরকে দেখে একটু মুচকি হাসলো। অনেক দিন পর আবিরকে দেখলো নীলা। নীলা আবিরকে হাত দিয়ে ইশারা করে ডাকলো ওর কাছে আসার জন্য। আবির নীলার কাছে আসলো, তখন সবাইকে বাইরে যেতে বলল। সবাই চলে গেল। নীলা আবিরের গালে হাত দিয়ে বলল, তুমি কেমন আছো আবির? আমি ভালো আছি। তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করো না? তোমার গার্লফ্রেন্ড তোমার কেয়ার করে না? আমার গার্লফ্রেন্ড নেই। কেন তোমার গার্লফ্রেন্ড নেই? আমার ভালো লাগে না তাই। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। মিথ্যে কথা বলো কেন? তুমি 3টে সাবজেক্টে ফেল করেছো, কিন্তু কেন? তুমি তো ফেল করার মতো ছাত্র না। আপনি জানলেন কি করে? আমি তোমার সব খবর রাখি। আচ্ছা, বাদ দাও। নীলা চোখ দিয়ে অঝরে পানি বেয়ে পড়ছে। আপনি কাঁদছেন কেন? কই না তো। আচ্ছা আবির, আমার একটা কথা রাখবে? বলেন। বিয়ে করলে একটা কালো বা শ্যামলা মেয়েকে বিয়ে করবে। তুমি জানো না আবির, একটা কালো বা শ্যামলা মেয়ের মনে কত কষ্ট লুকানো থাকে। কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি, কালো বা শ্যামলা মেয়েকে বিয়ে করলে সেই মেয়েটা তোমায় মাথায় করে রাখবে। তুমি ভাবতেও
পারবে না তোমাকে কত ভালোবাসবে। আরে তুমি মন খারাপ করছো কেন? আমি বলছি না তোমাকে শ্যামলা বা কালো বর্ণের মেয়েকেই বিয়ে করতে হবে। তোমাকে যে ভালোবাসবে তাকে কখনো ছাড়বে না। কিন্তু এসব কেন বলছেন? নীলার মাথার কাছ থেকে একটা ডায়েরি বের করে আবিরের হাতে দিল। এটা নাও। আবির খুলতে গেল। নীলা বলল, এখানে না, বাসায় গিয়ে দেখবে। এখন তুমি যেতে পারো। কেন? আর কিছুক্ষণ থাকি না? না, এখন তুমি চলে যাও। আবির বাইরে বেরোলো। আবার সবাই রুমে চলে আসলো। হসপিটালের বাইরে আসতে আসতেই শুরু হলো কান্নার আওয়াজ। মানে নীলা আর নেই। আবির আবার দৌড়ে এসে দেখলো নীলা মারা গেছে। নীলাকে দেখে আবিরের হাত থেকে ডায়েরিটা পড়ে যায়, কারণ আবির ভাবতেও পারে নাই নীলা এভাবে চলে যাবে। ওর মৃত্যুর পর আবিরের পুরো রুম মনে হচ্ছে অন্ধকার, শুধু ওই কোনো এক জায়গায় একটু আলো, যেমন আবছা আশা দেখা, ঠিক সেই রকম জীবন চলছে। হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দেখছে বা নিজে অন্ধকারে না যাচ্ছে। এইভাবেই কালো শ্যামবরণ মানুষের ভালোবাসা শেষ হয়ে যায়।